বিভিন্ন দেশের প্রেসক্রিপশনগুলো পলিসিগুলো আমরা যখন ফলো করি, এই ফলোয়িংটাও আমাদের উন্নতি বা আমাদের যে ডিক্লাইন থেকে কখনো আমাদেরকে তুলে আনতে পারেনি। দিস ইজ দ্য আদার অ্যাপ্রোচ দ্যাট হ্যাজ ফাউন্ড কারেন্সি ইন দি মুসলিম ওয়ার্ল্ড। এটাও মুসলিম ওয়ার্ল্ডে এটাও কিছুদিন পর্যন্ত চলেছে। হিস্টোরিক্যালি ইট ওয়াজ ফার্স্ট অ্যাডাপ্টেড over 2 centuries ago when the Turkish Osmaniya Empire was confronted by the military might of Europe. এটা প্রথমেই গ্রহণ করেছিল মূলত তুরস্কের ওসমানিয়া খেলাফত, যখন তারা ইউরোপের সামরিক শক্তির সাথে যখন তারা যখন যুদ্ধে জড়িয়ে পড়ে। Under Selim III, the Osmaniya Empire began a policy of imitating Europe, thinking that this was the way to renew their declining power. এটাকে আমরা আগে পড়ছিলাম যে ওসমানিয়া খেলাফার সময় মূলত ওসমানী সুলতান সেলিম থার্ড, তাই না? সেলিম থার্ডই মূলত তিনি ওয়েস্টকে অনুসরণ করা শুরু করেছেন। The cycle of emptiness and the loss of vision began on the milestone of imitation as the attempt was made to import foreign technical knowledge and experience. মূলত শুরু হয়েছিল বিদেশিদের তাদের কারিগরি জ্ঞান এবং অভিজ্ঞতাকে অনুসরণ করার মাধ্যমে, যে সেটাকে অনুসরণ করবে। দ্য টার্কিশ স্টেট বিগেন বাই এস্টাবলিশিং ইটস ফার্স্ট মডার্ন ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা সেদিন বলছিলাম যে ইউরোপকে যে অনুসরণ করা শুরু হয়েছিল, যে তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হবে, ওদের স্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো, মিলিটারি একাডেমি তৈরি হলো, ইত্যকার তারা কাজগুলো শুরু করলো। However, neither the plan to imitate the West nor the method chosen to adapt effective was successful in restoring the power to the Osmania সুলতানেত। ওসমানিয়া সুলতানেতে এদেরকে অনুসরণ করা অথবা সেগুলোকে এই সকল মুসলিম দেশগুলোতে বাস্তবায়ন করার কোনো পলিসি আসলে ওসমানিয়া খেলাফতের পাওয়ারটাকে, ক্ষমতাটাকে আবার পুনরুদ্ধার করতে পারেনি। ইন ফেসিং আপ টু দি চ্যালেঞ্জেস কনফ্রন্টিং দেয়ার এম্পায়ার অর ইন ট্রান্সফারিং নলেজ টু দ্য উম্মা, এটা কোনোটাই না তাদের যে চ্যালেঞ্জ তারা ফেস করছিল এগুলোকে মোকাবেলার ক্ষেত্রেও নয়, অথবা তাদের উম্মার কাছে তাদের যে জ্ঞান আছে, ইউরোপের জ্ঞানটাকে উম্মার কাছে ট্রান্সফার করা, এই দুই জায়গার কোথায়ও তারা সফল হয়নি। Their solution to this unexpected turn of events was to increase their efforts to imitate the West by sending groups of students to Europe. বরং তারা আরও যেটা করলো, যখন তারা দেখলো যে কোনো অবস্থায় সফল হয় না, তখন তারা ইউরোপে তাদের স্টুডেন্টদেরকে, মুসলিম স্টুডেন্টদেরকে তারা পাঠানো শুরু করলো। এটা মূলত আরও ওয়েস্টার্নাইজ করলো সমাজকে, মানে আরও সমাজটা পশ্চিমাকরণ হয়ে গেল। দিস ইন টার্ন ব্রট এ নিউ ডাইমেনশন টু ইমিটেশন, ফলে আরও নতুন ইমিটেশনের অর্থাৎ অনুসরণের আরেকটা নতুন ডাইমেনশন এখানে তৈরি হলো। দ্য পারসেপশন on the part of the Turks that political and social reform would have to be carried out along western lines. তারা তখন চিন্তা করলো যে না, শুধুমাত্র ওদের জ্ঞান ট্যান ইত্যাদি অনুসরণ করলে চলবে না, আমাদের রাজনীতি এবং আমাদের সমাজ সব কিছু ওদের মতো করে পরিবর্তন করতে হবে, ইউরোপের মতো হতে হবে। আদারওয়াইজ দ্য রিজনিং ওয়ান্ট, তারা চিন্তা করছিল যে নাইলে দে উড নট হ্যাভ দ্য কাইন্ড অফ অ্যাটমসফিয়ার কন্ডিউসিভ টু দ্য একাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মিলিটারি রিফর্ম সো আর্জেন্টলি নিডেড ফর দি রিকনস্ট্রাকশন অফ দেয়ার এম্পায়ার। তাদের এই যে সাম্রাজ্যকে পুনর্গঠনের ক্ষেত্রে যেই ধরনের একাডেমিক অর্থাৎ শিক্ষাগত অথবা প্রশাসনীয় অথবা সামরিক যা কিছু রিফর্ম দরকার, পুনর্গঠন দরকার, এটা যদি ওয়েস্টকে পরিপূর্ণভাবে অনুসরণ না করা হয় তাহলে হবে না। ওই আধা আধি অনুসরণ করব, কিছু তাদের পড়াশোনা আমরা তাদের স্কুল কলেজের মতো স্কুল কলেজ করব, তাতে হবে না, ফুল রিফরমেশন লাগবে। দিস কাইন্ড অফ থিঙ্কিং রেজাল্ট ইন মেনি লিবারাল পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রিফর্মস। ফলে এই চিন্তা সেখানে অনেক ধরনের রাজনৈতিক এবং সামাজিক সংস্কার তৈরি করলো। রিফর্ম দ্যাট ওয়ার ক্রাউন্ড ইন দ্য লেটার হাফ অফ দ্য 19th century বাই হোয়াট বিকেম টু বি নোন অ্যাজ দি মেধাত পাশাস কনস্টিটিউশন। মেধাত পাশার যে কনস্টিটিউশন পরবর্তীতে আসলে 19th century শেষের মাঝামাঝি এসে তারা একটা কনস্টিটিউশন তৈরি করলো, এই কনস্টিটিউশন অফ ফুল ওয়েস্টার্ন লাইনে, তাদের সংবিধান। ইট ইজ a widely known historical fact that this attempt at reform was no more successful than those that had preceded it. ফলে এটাও আগেরটার চেয়ে ভালো কোনো ফলাফল আনেনি। আগেও যা হয়েছে যে অবস্থা উন্নয়ন হয়নি মুসলমানদের সাম্রাজ্যের, পরেও হয়নি। Thus, Sultan Abdul Hamid II was encouraged to personally administer the entire state in a last
hopeless attempt to rescue the historical model of the Islamic system of state and society. পরবর্তীতে সুলতান আব্দুল হামিদ সেকেন্ড তিনি আবার চাইল যে না আমাদের অতীত যেভাবে চলতেছিল আমাদের মুসলিমদের ঐতিহ্যগতভাবে আমরা যেভাবে রাষ্ট্র সমাজ পরিচালনা করছি না ওইভাবে আমরা পরিচালনা করব। তিনি আবার পিছনে যেতে চাইলেন, মধ্যখানে এরা ওয়েস্টার্নাইজ করলো, তিনি আবার পিছনে যেতে চাইলেন, কিন্তু আলটিমেটলি কোনোটাই কোনো ফল নিয়ে আসেনি। দিস রিফর্ম মুভমেন্ট বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ফরেন ইমিটেশন প্রগ্রেসড অ্যান্ড অ্যাডেড এ নিউ অ্যান্ড ক্লিয়ারলি ইউরোপিয়ান ডাইমেনশন। আসলে নতুন যে পদ্ধতিটা তারা অবলম্বন করেছে সুলতান আব্দুল হামিদ সেকেন্ডের আগে, এইটা মূলত যেটা হয়েছে সুলতান আব্দুল হামিদ যেটা করলো এটা করার কারণে দেখা গেল যে মানুষের মধ্যে আরও তীব্র আরেক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হলো যে না আমরা ওয়েস্টকে অনুসরণ করতেছিলাম সেটাই করব। দ্য ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম অ্যাজ এ মোটিভ ইন বিল্ডিং এ নেশন, বরং এখানে নতুন একটা ডাইমেনশন যেটা এসছে তিনি বললেন নতুন ডাইমেনশন হলো যে না এটা ন্যাশনালিজম অর্থাৎ উৎকট জাতীয়তাবাদের একটা ডাইমেনশন এখানে নতুন করে তৈরি হলো। অ্যামাং দ্য টার্কস দ্য লিডার্স অফ দ্য রিফর্ম মুভমেন্ট দ্যাট অ্যাডাপ্টেড দ্য ফরেন অ্যাপ্রোচ এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম, বরং যারা ইউরোপিয়ান অ্যাপ্রোচ যারা অনুসরণ করলো তারা বললো যে আমাদের একটা জাতীয়তাবাদের কনসেপ্ট থাকতে হবে, যে আমাদের উন্নয়ন জাতীয়বাদের যে উৎকট কনসেপ্ট এই কনসেপ্টটা তারা পূর্ণভাবে ধারণ করলো। টু গিভ মিনিং টু দেয়ার অ্যাসারশনস দে ক্রিয়েটেড তুরানিয়ান ন্যাশনালিজম, তারা ইরান তুরান নামে আপনারা জানেন যে একটা তুরানিয়ান ন্যাশনালিজম, তারা বলে যে তার্কিশ জাতীয়তাবাদ নামে একটা নতুন জাতীয়তাবাদের কনসেপ্ট তারা নিয়ে আসলো। দিস ওয়াজ এন এসেনশিয়ালি প্যান তার্কিশ ন্যাশনালিজম দ্যাট এনকম্পাসড অল স্পিকার্স অফ তার্কিশ ইন ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। তারা বলে যে তুরানিয়ান যে জাতীয়তাবাদ এর মানে হলো যে তুর্কি ভাষায় যত যেখানে যে কথা বলুক না কেন সেটা সেন্ট্রাল এশিয়াতে হোক অথবা অথবা ইউরোপে হোক সকলকে তারা অন্তর্ভুক্ত করলো এই জাতীয়তাবাদের অধীনে। The modernist reform movement began its rise to power in Turkey at the end of the 19th century and the beginning of the 20th century. এই যে আধুনিক যে সংস্কার আন্দোলন এই সংস্কার আন্দোলন এটা আসলে এইটা এইটা ইয়ে করলো ক্ষমতায় আসা শুরু করলো ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে হয় আন্ডার দ্য নেম অফ দি ইউনিয়ন অ্যান্ড দ্য প্রগ্রেস পার্টি এই নামে। আসলে এটা কমপ্লিটলি সেকুলার পার্টি ছিল। ইট চ্যালেঞ্জ দ্য উসমানিয়া সুলতানেত, তারা উসমানিয়া সুলতানেতের আগের ধ্যান ধারণাগুলোকে তারা চ্যালেঞ্জ করলো। ওভারথ্রো সুলতান আব্দুল হামিদ সেকেন্ডকে তারা একেবারে ক্ষমতাচ্যুত করলো, যিনি আবার মুসলমানদের ঐতিহ্য ধরেই তিনি আরেকটা পলিটিক্যাল রিফর্ম তিনি করতে চেয়েছিলেন। And took the reins of power, তারা তখন ক্ষমতা নিয়ে নিল কুয়ের মাধ্যমে। This attempt at reform however ended when these Turks in their final war were subjected to a defeat worse than any they had suffered under Osmania rule, the occupation of the heart of the Anatolia by the Greeks whom they had long considered to be their lowliest subject। পরবর্তীতে দেখা গেল যে এমন একটা অবস্থা হয়েছে নতুন যে রিফরমেশন মুভমেন্ট এই রিফরমেশন মুভমেন্ট একটা যুদ্ধ হলো গ্রিসের সাথে পর্যন্ত। গ্রিসকে তারা মনে করতো তাদের সবচেয়ে মানে গ্রিস তাদের অধীনে ছিল তাদের সবচেয়ে নিম্ন এবং সবচেয়ে দুর্বল তাদের প্রজা, সেই তাদের কাছেও তারা তাদের আনাতোলিয়া নামে সেই অঞ্চলটা পর্যন্ত তারা হারাতে বাধ্য হয়েছে। ইন স্পাইট অফ অল দিস ট্রাভেল হাউএভার অ্যাটেম্পটস এট ফরেন ইন্সপায়ার্ড রিফর্ম কন্টিনিউড আনএভেটেড। এত সত্ত্বেও কিন্তু সেই বিদেশি অনুকরণে সংস্কার আন্দোলন চলতেই থাকলো অ্যান্ড ইন এ মোর কনফারেন্সিভ ফ্যাশন, বরং আরও অনেক ব্যাপকভাবে until the Osmania Sultanate was brought to an end at the hands of the founder of the modern Turkish Republic, General Mustafa Kemal Atatürk। সর্বশেষ মোস্তফা কামাল আতাতুর্কও কি করলো উসমানিয়া সুলতানেত বা উসমানিয়া খেলাফত নামে যা ছিল এটাকে সে বিলুপ্ত ঘোষণা করলো, এখন বলতে সালাদ এরকম কোনো খেলাফতই নাই। অ্যান্ড হিজ মিলিটারি ক্লিক, তার যে সামরিক জান্তারা ছিল তারা সহ। দিস গ্রুপ ক্যারিড ফরেন ইমিটেশন টু ইটস ফুলেস্ট এক্সট্রিম, তারা পূর্ণভাবে ওয়েস্টার্ন বলতে ওয়েস্টার্ন, কোনো এই দিক সেদিক তাকানো কোনো কিছু নেই তারা করলো। ফর ইটস লিডার্স ইনস্টিটিউটেড কমপ্রেহেন্সিভ অ্যান্ড ওভারঅল চেঞ্জেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউরোপিয়ান প্যাটার্নস, তারা ইউরোপিয়ান আদলে তারা সব কিছু পরিবর্তন করে ফেললো। অ্যাবলিশ দ্য রুল অফ ইসলাম অ্যান্ড ইসলামিক কালচার অ্যান্ড সোসাইটি, সমাজে ইসলামের নামগন্ধ তারা রাখলো না। এন্ড্রোজ দ্য ইউরোপিয়ান কনসেপ্ট অফ সেকুলারিজমকে তারা পরিপূর্ণভাবে গ্রহণ করলো। অ্যান্ড এনশিওর্ড ইন নো আনসার্টেন টার্মস দ্য সেপারেশন অফ ইসলাম ফ্রম দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য স্টেট অ্যাজ ওয়েল এজ ফ্রম অল আসপেক্টস অফ সোসাইটি। তারা বললো রাষ্ট্র এবং 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 ধর্ম কমপ্লিটলি আলাদা, যেটা এখন আমরা স্লোগান শুনতেছি। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম থাকবে মসজিদ অথবা মন্দিরে অথবা মঠ অথবা গির্জায়, আর রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্ররা। যারা ধর্ম চালাবে তারা রাষ্ট্রের সাথেও তারা আসবে না, রাজনীতি করা হারাম। আর যারা রাষ্ট্র পরিচালনা করে তারা ধর্মের সাথেও আসবে না।
অতএব যে ধর্ম সে ধর্ম নিয়ে থাকবে, যে রাষ্ট্র সে ধর্ম। এটা হলো ইউরোপিয়ান সেকুলারিজমের কনসেপ্ট। এবং এর বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা জানেন যে ইউরোপে সেকুলারিজম কেন আবিষ্কার হলো? কারণ তাদের চার্চগুলো মানুষের উপর প্রচুর পরিমাণ জুলুম অত্যাচার করতো। চার্চ যে কোনো ধরনের শিক্ষাকে তারা নিষিদ্ধ করলো। তারা এটাকে তারা বললো এটা হচ্ছে হ্যারেটিক আইডিয়া। যেমন তারা বহু সায়েন্টিস্টকে, এমনকি আমরা জানি গ্যালিলিও, কোপারনিকাস, এরকম সায়েন্টিস্টকে তারা হত্যা করলো, কাউকে কাউকে তারা শূলেবিদ্ধ করলো, কাউকে তারা জীবন্ত জ্বালিয়ে ফেললো, কারণ তারা বিজ্ঞানের কথাবার্তা বলছে। সেই কারণে ইউরোপিয়ান সমাজে চার্চের বিরুদ্ধে, মানে তাদের গির্জার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, পোপদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ফলে তারা বলে যে সমাজ এবং রাষ্ট্র আলাদা। কিন্তু মুসলমানদের সময় কোথাও এরকম হয় নাই যে আলেম ওলামায়ে কেরাম সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, অথবা তাদেরকে মিথ্যা কথাবার্তা বলে তাদের পকেট ভারী করেছে, তারা মিথ্যা কথাবার্তা রাষ্ট্র পরিচালনা করেছে। যুগ যুগ ধরে কখনো এটা ইসলামিক সোসাইটিতে হয়নি। ফলে ইউরোপের এই কনসেপ্টটা সে কমপ্লিটলি মুসলমানদের দেশে আবিষ্কার করে। এটা মুসলিম দেশগুলোর যেই বিশেষ করে তুরস্ক ভিত্তিক যে সালতানাত ছিল, এটাকে সে কমপ্লিটলি ধ্বংস করে দিল। এটা কামাল আতাতুর্ক। এটা আব্দুল হামিদ আবু সুলাইমান তিনি বলছেন। এবং তারপরে তিনি বললেন যে এরপরে তিনি যা করেছেন, ইন এডিশন দে অ্যাবলিশড অল ইসলামিক লস। সে এবং তার সামরিক জান্তা যারা ছিল, তারা ইসলামী আইনগুলো সব মানে ইয়ে করে দিল, সমাজ থেকে সব এগুলোকে সে ধ্বংস করে দিল। অ্যান্ড উসমানিয়া ইনস্টিটিউশনস অ্যান্ড রিপ্লেসড, এবং উসমানিয়া যত ধরনের প্রতিষ্ঠান ছিল, ওসমানী সাম্রাজ্যের যত প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিল। বিশেষ আপনারা জানেন ওসমানী খেলাফতের সময়ে ওসমানীয় সাম্রাজ্যের ৭৫% সম্পত্তি ছিল হচ্ছে ওয়াকফের সম্পত্তি, আর ২৫% মানুষের। মানে এই যে আমরা যে সম্পত্তি দেখি ৭৫% ছিল ওয়াকফের। তার মানে এই প্রতিষ্ঠানগুলো কি পরিমাণ চলতো, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এগুলো চলার জন্য অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু এসে সেগুলো বলে যে না, এগুলো থাকবে না, ট্রাস্ট, ফাউন্ডেশন ইত্যাদি নতুন। এখন আপনার ওয়াকফের কথাও শোনেন না। অথচ মুসলমানদের আমাদের এই দেশেও এখনো হাজার হাজার মসজিদ, মাদ্রাসা সব কিন্তু ওয়াকফের সম্পত্তি। এক সময় ওয়াকফ দিয়ে এগুলো চলতো, কিন্তু এখন ওয়াকফের আইডিয়া নেই, এখন ফাউন্ডেশন করে লোকেরা, ট্রাস্ট করে ওয়াকফের। অথচ এই ট্রাস্ট বা ফাউন্ডেশন টোটাল আইডিয়াটা নেওয়া হয়েছে ওয়াকফ থেকে। এটা সেই ওই ইউরোপিয়ান আইডিয়াগুলো সেখানে কমপ্লিটলি সে ইসলামিক আইডিয়া অ্যাবলিশ করে, সমাজ থেকে বিলুপ্ত করে সে ওয়েস্টার্ন আইডিয়াকে ইয়ে করে, অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য লিগাল কোড অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি দে বিলিভ টু বি দি মোস্ট অ্যাডভান্সড। তারা মনে করলো যে ইউরোপিয়ান কোড অফ কন্ডাক্ট, এগুলো সমাজ পরিচালনার যে বিধিবিধান, এগুলো ইসলামী বিধিবিধান হচ্ছে অনেক অনেক উত্তম। অতএব এগুলোকে তারা পালন করে। এবং আমাদের বিভিন্ন জায়গা মুসলিম দেশগুলোতেও দেখবেন যে ১৫০০ বছর আগের ইসলামের বস্তা পচা আইন, এগুলো আমাদের আধুনিক সমাজে চলে না। এগুলো পর্যন্ত আমাদের দেশে নাস্তিকরা এই সকল কথাবার্তা বলেছে। অথবা আমাদের দেশে বামপন্থী যারা, তারাও কিন্তু এই সকল কথা তারা বলে। বললেন কি, সুইজারল্যান্ড যেমন একটা এক্সাম্পল হিসেবে বললেন, ইন অর্ডার টু নালিফাই দ্য ইফেক্টস অফ ইসলামিক কালচার অন ফিউচার জেনারেশনস, ফিউচার জেনারেশনের মধ্যে ইসলামিক কালচারের যেন কোনো প্রভাব না থাকে, এই জন্য সে কী করলো, দ্য আরবি স্ক্রিপ্ট ওয়াজ অ্যাবলিশড। আরবি বর্ণগুলোকে, আরবি বর্ণায়ন ছিল তার্কিশ, বলে যেন আরবি বর্ণায়ন আর এখন হবে না, আরবি বর্ণতে লেখা হবে না, নতুন তারা আলফাবেট তৈরি করলো, রিপ্লেস উইথ দি ল্যাটিন আলফাবেট। এখন ল্যাটিন আলফাবেট অর্থাৎ ইউরোপিয়ান যে যে ল্যাটিন যে সকল আলফাবেট আছে, সেগুলোকে তারা ব্যবহার করলো ইয়ের জন্যে, ইসলামিক এই আলফাবেট সিস্টেমকে চেঞ্জ করে। দ্য কমন পিপল ওয়ার ফোর্সড টু অ্যাডপ্ট ইউরোপিয়ান ড্রেস, উইমেন ওয়ার রিকোয়ার্ড টু ডিসকার্ড দ্য হিজাব, অ্যান্ড ইভেন দ্য ইসলামিক রিচুয়ালস লাইক দ্য কল টু প্রেয়ার ওয়ার রিকোয়ার্ড টু বি পারফর্ম ইন টার্কিশ। বলে যে পুরুষ মহিলা তারা ইউরোপিয়ান ড্রেস পরতে হবে, তারা ওই যে প্যান্ট, শার্ট, টাই ইত্যাদি পরতে হবে, ইসলামিক ড্রেস পরতে পারবে না, মহিলা তারা হিজাব পরতে পারবে না, এমনকি আজান পর্যন্ত তার কি ভাষা দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা যাবে না, তার কি ভাষায় আজান দিতে হবে। বিফোর আতাতুর্কস রুল এন্ডেড, আতাতুর্কের ক্যামালিস্ট যেটাকে বলা হয়, ক্যামালিজমের তার ক্ষমতা শেষ হওয়ার পূর্বে, দ্য গভর্নমেন্ট হ্যাড অ্যাডাপ্টেড মেনি কনসেপ্টস অফ ডিলিং উইথ স্টেট ইন্টারভেনশন ইন অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড মেকিং পলিসি ফর দি কান্ট্রিজ মেজর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউশনস। তার এই আতাতুর্কের রুল শেষ হওয়ার আগে গভর্নমেন্ট বহু ধরনের তারা 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 বিভিন্ন পলিসি নিল, যেমন স্টেট ইন্টারভেনশন, মানে রাষ্ট্র বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে সে করছে, হস্তক্ষেপ করছে, কিভাবে কোন কোন প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে, এবং দেশের মৌলিক প্রধানতম যে সামাজিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কীভাবে চলবে, সেটাও তারা এগুলোকে তারা রিফর্ম করলো। In particular, the state took control of the country's most important financial and economic institutions, such as the banks and insurance companies. রাষ্ট্র কি করলো, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং
অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান আছে যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলো সব তারা দখল করে নিল। হাউএভার দিস ডেভেলপমেন্টস ডিডন্ট ইমপ্রুভ টার্কিশ কন্ডিশন। এত সত্ত্বেও টার্কির অবস্থা আর ভালো হলো না, অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। রাদার ইটস ডিক্লাইন কন্টিনিউড আনএভেটেড, বরং আসসালামু এর আলাইকুম। অধপতন অব্যাহতভাবে চলতে থাকলো। ইভেন দো ইট পাস একটু through একটু all the পরে stages ফোন of the দিয়েন। foreign imitation solution, the importation of science and technology, the organization of a modern army, the modernization of the civil administration, একটু পরে and কথা the বলি। espousal of liberal concepts, the transmission of Western culture, একটু the পরে ফোন enactment দিয়েন, of একটু পরে political and ফোন দিয়েন। constitutional reforms, the adoption of nationalism, জি জি। ethnicity, and secularism, the establishment of European laws and institutions, and state control of important social and economic and financial institutions, যা আছে সমাজে সব করছে। এমন কিছু নাই যারা তা করে নাই। সমাজ, রাজনীতি থেকে শুরু করে, কালচার থেকে শুরু করে, প্রতিষ্ঠানগুলো তৈরি করা থেকে শুরু করে, এমনকি তাদের সেকুলারিজম কনসেপ্ট, এমনকি তাদের আইন, এবং তাদের সংবিধান, এবং তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলবে, অর্থাৎ তাদের যে প্রশাসনগুলো কীভাবে চলবে, কোনো কিছু নাই যেটা তারা ওয়েস্টার্ন আদলে তারা বানায় নাই। সব তারা ওয়েস্টার্ন আদলে বানাইছে, কথাবার্তা বানাইছে, জামা কাপড় বানিয়েছে, কিন্তু কোনোটাই কাজে লাগে না। স্টিল এগুলো সব কিছু কি হলো, বরং এগুলো ফার্দার উইকেন্ড দ্য টার্কিশ স্টেট অ্যান্ড ইটস ইভেনচুয়াল কমপ্লিট ডমিনেশন বাই দ্য ওয়েস্টার্ন পাওয়ার্স। বরং এতে দেখা গেল যে তুরস্ক আরও দুর্বল হলো, মানে তার্কিশ সালতানাত সে অ্যাবলিশ করে দিয়েছে, তুরস্ক আরও দুর্বল হলো, এবং একসময় দেখা গেল যে ওয়েস্টার্ন পাওয়ারের, মানে পশ্চিমা শক্তির অধীনস্থ এটা হয়ে গেল। জেনারেল ইসমেত ইনোনু, Ataturk's successor and longtime comrade, was forced as a result of the failure of these policies and of the pressure exerted by the Western powers to abolish one-party rule in the country, the Republican Party, and to return to a new round of liberal political reform. বরং ওয়েস্ট এবার তাদেরকে চাপ দিল, তোমাদের এক পার্টি দেশ চলবে না। মানে কামাল আতাতুর্ক যে সে পার্টি করেছিল সেটাই আসলে একটা সেকুলার পার্টি, অর্থাৎ একটা যেটাকে আমরা বলছি যে একটা বিরোধী বামতান্ত্রিক একটা পার্টি, রিপাবলিকান পার্টি। এটাকে বলে যে তোমার এই পার্টিতে চলবে না, মাল্টি পার্টি এখন আসতে হবে, সেখানে হবে, গণতন্ত্র থাকবে, সেখানে নির্বাচন হবে, তারপরে যে আসে ক্ষমতা সে আসবে। অ্যাজ এ রেজাল্ট নিউ ইলেকশনস ওয়ার হোল্ড, ফলে দেখা গেল যে নতুন ইলেকশন হলো, অ্যান্ড দ্য অপোজিশন ডেমোক্রেটিক পার্টি আন্ডার আদনান মেন্দারোস টুক ওভার। ফলে দেখা গেল যে আদনান মেন্দারোসের অধীনে নতুন একটা পলিটিক্যাল পার্টি তৈরি হচ্ছে, অপোজিশন পার্টি। মানে কামাল আতাতুর্কের বিরুদ্ধে রাষ্ট্র এতটা অসন্তুষ্ট হয়েছিল যে নতুন পার্টি ফর্ম হয়েছে, নতুন পার্টি ক্ষমতায় চলে আসলো। ইন স্পাইট অফ দি সিরিয়াসনেস উইথ হুইচ দে ওয়ার আন্ডারটেকেন, নান অফ দিস অ্যাটেম্পটস ওয়ার সাকসেসফুল ইন রিস্কিউইং টার্কি অর রিস্টোরিং ইট টু ইটস ফর্মার পাওয়ার অ্যান্ড স্টেটাস। যে কোনো অবস্থায় নতুন পার্টি আসে, অনেক দল তৈরি হয়েছে, ডেমোক্রেটাইজেশন হয়েছে, কিন্তু কোনো অবস্থায় তুরস্কের অবস্থা উন্নতি হয়নি। অন দ্য কন্ট্রারি, বিপরীতে, দ্য ডিটোরিয়েশন ওয়াজ সো কমপ্লিট দ্যাট ইন 1960 Menderes was hanged in the first of a series of military coups that would eventually lead to dictatorship and repression. বরং মেন্ডেরেস কি হয়েছে, মেন্ডেরেস আসলে 1960 তাকে বরং করা হয়েছে, আরও মিলিটারি আরও কু হয়েছে, কারণ সেখানে মিলিটারি মূলত চালাচ্ছিল, মিলিটারি আবার সেখানে মিলিটারি কু হয়েছে, অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে সেখানে মেন্ডেরেসকে করা হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। তাতে হলো কি, এখন আবার স্বৈরাচার পন্থা তৈরি হলো, অত্যাচার, জুলুম, নির্যাতন, এটা আর নতুন কালচার তৈরি হলো। দাস টার্কি রিমেইনস অ্যাজ মাচ অ্যাজ টুডে অ্যাজ এভার বিফোর। টার্কি আজকে যেরকম ওই আগের অবস্থায়, আগে মানে সুলতানিয়া আমলের পরে তুরস্কের যে অবস্থা ছিল সে অব্যাহতভাবে এরকমই চলে থাকলো। দাস টার্কি রিমেন্স, এটা বললেন, টার্কি রিমেন্স অ্যাজ মাচ অ্যাজ টুডে অ্যাজ এভার বিফোর দ্য সিক ম্যান অফ ইউরোপ। এখনও তারা এখন মানে এই বই লেখা পর্যন্ত, কিন্তু এখন বর্তমানে সিচুয়েশন ইজ আপনার জানেন চেঞ্জিং। তিনি বলছেন যে সিক ম্যান অফ ইউরোপ বলা হয়, ইউরোপের দুর্বল লোক, অসুস্থ মানুষ। ইনফ্যাক্ট টার্কি ইজ ওয়ার্স দ্যান সিক, আসলে টার্কি দুর্বল চেয়েও খারাপ। ইট ইজ দি perennial ওয়েস্টার্ন camp follower who has no hope of ever improving its lot in life. বরং তারা চিন্তা করছে আর টার্কির কোনো উন্নতি হবে না। If we look closely at the Egyptian experience from the time of Muhammad Ali, from the onset of the 19th century and 13th century Hijra until the present time, and if we look at the experience of Islamic countries in Arabia, Asia, and Africa, we will find nothing new to add to the experience of Turkey and its পেইনফুল রেজাল্টস। আমরা যদি অন্য দেশগুলোর কথা বলি, সেটা আরব হোক, সেটা আফ্রিকা হোক, এমনকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলি, তাহলে তুরস্ক আর অন্য দেশের মধ্যে কোনো পার্থক্য নেই, সবগুলো একই স্টাইলে গেছে। মানে সবগুলো চেয়েছে ওয়েস্টার্ন লাইনে তারা রিফরমেশন করবে এবং সবগুলোর অবস্থা
একই অবস্থা। Over the centuries, the Islamic world has remained, owing to its adherence to the principle of imitating whatever is foreign, a sick and fractured entity. এটা আসলে একটা দুর্বল এবং ক্ষতবিক্ষত ভঙ্গুর একটা অস্তিত্ব হিসেবে এখন এটা রয়েছে। It remains so during a time when the civilizational gulf separating it from the developed nations continues to increase. বরং এই অবস্থা পরিবর্তিত হয়নি, বরং অবস্থা সবসময় অব্যাহতভাবে একই রকম ছিল। দ্য রিজনস ফর দ্য ফেলিওর অফ দিস অ্যাপ্রোচ আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা সহজ কেন এরকম হয়েছে। নেশনস অ্যাজ a living human aggregates are far more complex than individuals in their position and to overcome obstacles to be or to be constructive. আমরা এই কথাই বলছিলাম যে প্রত্যেক মানুষের সমস্যা আলাদা। আপনার সমস্যা, আপনার ডাক্তার আপনার মাথা ব্যথা করে, আপনার জন্য ডাক্তার প্যারাসিটামল দিছে, আমাকেও যে প্যারাসিটামল দেবে নট নেসেসারিলি। কারণ আমার মাথা ব্যথার কারণ একটা, আপনার মাথা ব্যথার কারণ আরেকটা। আপনার মাথা ব্যথার কারণ ঘুম কম হয়েছে, এই আপনারা বলবে যে তুমি ঘুমাও। আমার মাথা ব্যথার কারণ আমার কিডনিতে প্রবলেম, এই জন্য আমার কিডনির ওষুধ দেবে। অতএব অল সলিউশনস আর নট ইউনিভার্সাল। সকল সমাধান কিন্তু ইউনিভার্সাল না। মোর আপনার হচ্ছে কি এগুলো হচ্ছে এই যে যেটাকে আমরা বলছি লোকালাইজড। আপনার এখানকার কনটেক্সটের উপর আসলে নির্ভর করবে যে আমাদের এখানকার সমস্যাটা কি। সেটাই বলে পরবর্তীতে তিনি যেটা বললেন, তিনি বললেন যে in amount of the energy it takes to motivate them to overcome obstacles. Even each nation then, in the same way that it has its own motivations, psychology and history, has its own composition in terms of its values, beliefs and concepts. প্রত্যেকের সমস্যা যেরকম আলাদা, প্রত্যেকের লোকদেরকে মোটিভেটও করে আলাদা। এখন ইউরোপেদেরকে মোটিভেট করলে এক শ্যাম্পেন মানে মদের একটা বোতল দিলেও মোটিভেটেড হবে, কিন্তু আমার কি মদের বোতল দিলে আমি মোটিভেটেড হবো? তা তো না। আমার মোটিভেশনের সিস্টেম একরকম, ওর মোটিভেশনের সিস্টেম একরকম, তার ভ্যালু সিস্টেম একরকম, আমার ভ্যালু সিস্টেম একরকম, তার বিলিফ একরকম, আমার বিলিফ একরকম, ওদের প্রত্যেকের সলিউশন আলাদা। এরা এই জায়গাটায় ভুল করেছে যে তার কি লোকের জন্য কি সলিউশন দরকার ছিল। যেমন তাদের মিলিটারিকে বলতে হতো তুমি যুদ্ধে মারা গেলে তুমি শহীদ হবা, তাকে বলা দরকার ছিল এই কথা। তারা বলতো তোমাকে অস্ত্র দিলাম তুমি যুদ্ধ করো, ইত্যাদি ইত্যাদি বলে, সে তো এতে মোটিভেটেড হয় না, তার মোটিভেশন জায়গাটা ছিল ভিন্ন। আনলেস দিস আর আন্ডারস্টুড কারেক্টলি, যদি এটা আমরা ভালো করে না বুঝতে পারি, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল টু ডিল উইথ এ নেশন ইন এ ওয়ে দ্যাট উইল ইন্সপায়ার ইট অর টু রিয়েলাইজ অল অফ ইটস হিডেন পটেনশিয়াল ফর প্রোগ্রেস। তাহলে আমরা আসলেই আমাদের যে পটেনশিয়াল আছে, আমাদের যে সম্ভাবনা আছে, এগুলো কোনোদিন আমরা রিয়েলাইজ করতে পারবো না। হোয়াট মোটিভেটস ওয়ান হিউম্যান বিং মে নট মোটিভেট অ্যানাদার। আপনাকে যেটা মোটিভেট করে এটা আমাকে মোটিভেট নাও করতে পারে। কাউকে যার পেটে প্রচণ্ড ক্ষুধা, ওরে আপনি 2 ঘন্টা ওয়াজ করে জীবনে মোটিভেট করতে পারবেন, ওরে টাকা খাবার দিয়ে মোটিভেট করা লাগবে। যার অনেক পরিমাণ পেটে খাবার আছে, ওরে আপনি এখন ওয়াজ নসিহত করে মোটিভেট করেন। তো মোটিভেশনের লেভেল তো ভিন্ন। এই জন্য আমি গতকালও যখন কোথায় যেন খুতবাতে আমি বলেছি যে যারা দাওয়াতের ক্ষেত্রে হেকমত বোঝে না, এদের দাওয়াতি কাজ করা হারাম। কারণ ও হেকমত, ও আসলে মানুষের জান্নাতের দিকে ডাকতে গিয়ে জাহান্নামে ডাকে, ও মানুষের জান্নাতি নিতে গিয়ে জাহান্নামে নেয়। কারণ তো বুঝেই না, সে বুঝে না যে দাওয়াতটা কীভাবে দিতে হয়। ফলে সে দাওয়াত দিতে পারে না। দাওয়াত না দিয়ে সে আসলে সমাজে গ্যাঞ্জাম তৈরি করে, মারামারি তৈরি করে, ক্যাওস তৈরি করে, স্প্লিট তৈরি করে, সিজম তৈরি করে, কনফ্লিক্ট তৈরি করে, কন্ট্রাডিকশন তৈরি করে, অ্যান্ড দেন পিপল ডোন্ট গো টু দি মসজিদ। আমাকে বহু লোক, হাজার হাজার লোক বলছে মসজিদে যাই না, কারণ মসজিদে গেলে গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগে। ও বলে তুমি এভাবে কেন নামাজ পড়লো, ও বলে এভাবে কেন নামাজ পড়লো, মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছি। এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য। তো দিস ইজ দ্য সেম ইজ ট্রু অফ নেশনস। একই কথা জাতিদের জন্য প্রয়োজন। সিন্স ইচ নেশন ওয়ার্কস অন দ্য বেস অফ ইটস ওন ইনসেন্টিভস অ্যান্ড প্রপার্টিস, যে প্রত্যেক জাতি কিন্তু তার নিজের মোটিভেশনের জায়গা আছে, তার নিজের সম্পদ আছে, কোনটা দিয়ে সে কাজ করবে এটা প্রত্যেকের জন্য আলাদা। ইট ইজ অ্যান্ড দেয়ারফর এ মেজর মিস্টেক টু ইগনোর এ নেশনস ইনসেন্টিভস অ্যান্ড প্রায়োরিটিস and rush headlong after a blind imitation of plans for production and reform without a proper understanding of what distinguishes the nation from other nations. একটা জাতি আরেকটা জাতির চেয়ে তার বৈশিষ্ট্য কি আলাদা। বাংলাদেশের লোকদের বৈশিষ্ট্য, বাংলাদেশের লোকদেরকে মোটিভেট করতে হলে কী দিয়ে মোটিভেট করা যায় এটা বুঝতে হবে। বাংলাদেশের লোকের মোটিভেশন করতে হলে যা দিয়ে মোটিভেশন করা যায়, ইউরোপিয়ানকে আপনি তা দিয়ে মোটিভেশন করতে পারবেন না। আপনি ইন্ডিয়ানদেরকে তা দিয়ে মোটিভেশন করতে পারবেন। এক এক দেশের লোকের মোটিভেশন হচ্ছে এক এক রকম। ইন্ডিয়ানদেরকে আপনি খেলা দিয়ে সারাদিন বসে রাখতে পারবেন, কিন্তু আপনি ইউরোপে গেলে ইন্ডিয়ার লোকেরা খেলা ছাড়া কিছু, মানে ক্রিকেট ছাড়া কিছু বোঝে না। ইউরোপে আপনি ক্রিকেট খেলতে গেলে বলবেন এটা কি পাগল নাকি, 5 দিন বসে এক খেলা খেলে, এটা কি জাতীয়, এটা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী? ওকে এগুলো মানে পাগলের জাত।
ওরা ফুটবল খেলে 90 মিনিট, এরপরে আর কোনো খেলাই নেই। সে বুঝে যে 5 দিন শুনলেও বলবে জার্মানিতে যখন ক্রিকেট খেলা শুরু হলো, হিটলার একদিক ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখে যে ক্রিকেট খেলা, পরের দিনও ওই দিয়ে যাওয়ার দেখে সময় দেখে ক্রিকেট খেলে। কিরে এদের কোনো কাজ নেই, গতকালও এক খেলা খেললো, আজকে খেলা গেলো, ওই দেশে ক্রিকেট নিষিদ্ধ করে দিচ্ছে। আর আমাদের সবচেয়ে পপুলার খেলার নাম কি? পৃথিবীতে সবচেয়ে অলস জাতিগুলোর সবচেয়ে পপুলার খেলা হলো ক্রিকেট, যারা সবচেয়ে অলস। আপনি প্রতি এটাই খেলেন। আমাদের অবস্থা দেখেন, প্রত্যেকের জন্যে, প্রত্যেকের, আপনি উন্নত দেশে কোথাও দেখবেন না, একমাত্র ইংল্যান্ড ছাড়া আর অস্ট্রেলিয়া ছাড়া। তাও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তো মা, কারণ মূল খেলাটা ওরা আবিষ্কার করছে। ক্রিকেট খেলা আবিষ্কার করছে কারা? ব্রিটিশরা। ব্রিটিশরা যত জায়গায় ক্রিকেট আছে, আর কোথাও ক্রিকেট নেই। ব্রিটিশরা অস্ট্রেলিয়া বানাইছে, কারণ ব্রিটিশদের ওই দুর্বৃত্তগুলোকে অস্ট্রেলিয়া ইম্পোর্ট করা হতো, সেগুলো ক্রিকেট খেলা। ওরা ওয়েস্ট ইন্ডিজ এই সকল অঞ্চল তাদের দখলে ছিল, আর ইন্ডিয়া সাবকন্টিনেন্ট ওদের দখলে ছিল, এই জন্য এখানে সব ক্রিকেট। আর অন্য কোথাও আপনি ইউরোপে কোথাও ক্রিকেট খেলাই দেখবেন না, ওরা বুঝেও না এটা কি। ফলে প্রত্যেক দেশের লোকের টেস্ট আলাদা, তার চিন্তা আলাদা, তার প্রায়োরিটি আলাদা, তার মোটিভেশনের ইস্যু আলাদা, প্রত্যেকের জন্য আলাদা করতে হবে। আনলেস দিস ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং নেশনস ইজ অ্যাডাপ্টেড, যদি এটা আপনি গ্রহণ না করেন, দ্য ফেলিউর অফ দ্য উম্মাহ উইল নো বেটার, the future of the ummah will be no better than the long centuries of importation and imitation. তাইলে উম্মার অবস্থা তার তুরস্কের চেয়ে একটু ভালো হবে না। এবং আমিও আপনাদেরকে একই কথা বলি। এত লম্বা সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ে পড়ছি নাকি? জি। এত আমরা যদি অন্যকে অনুসরণের জন্য শুধু বই পড়েই জ্ঞান অর্জন করা যায় না। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে শুধু বইয়ের জ্ঞান হিসেবে পাঠান নাই। আল্লাহ সকল নবী রাসূলদেরকে আগে যেটা দিয়েছেন তার নাম হলো প্রজ্ঞা। وآتيناه حكما وعلما حكما وعلما ففهمناها سليمان وكلا آتيناه حكما وعلما يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا الحكمة ضالة المسلم حيث وجدها فهو أحق بها رسول الله باربار حكمة কথা বলেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে সেই কথা বলেছেন ويعلمهم الكتاب والحكمة হিকমাটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ। হিকমা, প্রজ্ঞা। অধিকাংশ লোক তারা ব্যর্থ হয় শুধুমাত্র তার প্রজ্ঞার অভাবে। অধিকাংশ লোক ব্যর্থ হয় তার প্রজ্ঞার অভাবে। হাউ টু ডিল উইথ দি সিচুয়েশনস, উইথ দি কন্ডিশনস, হোয়াট আর দ্য প্রায়োরিটিস, কি করা দরকার, কোনটা করলে আমি আসলে সামনে যাব, এগিয়ে যেতে পারবো, এটা ছাড়া কোনো উপায় নাই। অতএব ওয়েস্টকে যেই দেশে অনুসরণ করে, যেমন আমাদের মুসলিম বিশ্ব ওয়েস্টকে অনুসরণ করছে কোনো কিছু না। আজকে ওদের ইয়ে বন্ধ হয়ে যায়, পেট্রোলিয়ামের দাম যদি কয়দিন, এখন তো দেখেন যে পেট্রোলিয়াম এখনো বেশি ব্যবহার করেন, কয়দিন পরে তো আসতেছে ওই যে কি যেন বলে, ওই যে যেগুলো সান থেকে, সূর্য থেকে ওরা পাওয়ার নিয়ে তারপরে সোলার সিস্টেমে গাড়ি আসতেছে। অথবা এমন গাড়ি আছে যে গাড়িতে আপনার লাগবে না, পেট্রোলিয়াম লাগবে না। এখনই তো আমরা তো গ্যাস দিয়ে গাড়ি চালাই। আবার এলপিজি আসতেছে, আরো নতুন হাবিজাবি চলে আসবে। এখন নতুন ইলেকট্রিক গাড়ি চলে আসতেছে, তখন তেলের কি অবস্থা হবে? তো আরো বেশি তেল যদি বেচতে না পারে তাহলে কি করবো? ও তো কোনো ইন্ডাস্ট্রি না, শুধু তেল বেচে চলে। তার যা দরকার ছিল ইন্ডাস্ট্রি তৈরি করা দরকার ছিল, কিন্তু সেটা তারা করে নাই। শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার ছিল, সেটা তারা করে নাই। মানব উন্নয়নের দরকার ছিল, সেটা তারা করে নাই। তো ফলে তেল যদি বিক্রি কমে যায়, ওটা ব্যারেল প্রতি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমে যায়, তাহলে ওদের হাহাকার শুরু হয়ে যায়। তো এইটার কারণ আমরা ওয়েস্টকে ইমিটেট করা, আমাদের নিজস্ব কোনো ভাবনা অথবা ধারণা নেই।